ভারতের প্রধান হুমকি, নিরাপত্তা হুমকি কোথা থেকে আসবে? তো সবাই এক চেটিয়া বলছে যে পাকিস্তান থেকে আসবে। নো, ইট ইজ নট কারেক্ট। তারপরে তাহলে চায়না থেকে আসবে। নো, ইট ইজ নট অলসো কারেক্ট। তো দেন উই ডু নট নো। তো তখন উনি বলেন না, ভারতের নিরাপত্তা হুমকি সবচেয়ে বেশি আসার সম্ভাবনা বাংলাদেশ থেকে। সেখানে উনি বলেছিলেন বাংলাদেশ অপরাপর দক্ষিণ এশীয় দেশের চেয়ে ভারতের জন্য ভিন্নরূপ মাথা ব্যথার জন্ম দিয়েছে। কারণ বাংলাদেশ ভারতের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ ঘটানোয় সহায়তা করতে পারে। যেহেতু বেশিরভাগ বাংলাদেশি বাঙালি মুসলিম, যারা ভারতের হিন্দু বাঙালিদের মতো একই ভাষায় কথা বলে ও অনেক ক্ষেত্রে এদের মাঝে রয়েছে একই রূপ সাংস্কৃতিক ও ঐতিহ্যিক সমরূপতা, তাই ভারতের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদের আগুন ছড়িয়ে দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব। বাংলাদেশটা টিকবে কেমনে? আমরা কি অব্যাহতভাবে ভারতের সমস্ত জিনিস দেখবো যে ওনারা শেখ হাসিনাকে বসিয়ে দেখছেন এবং ওনারা শেখ হাসিনাকে পত্রিকায় কথা বলতে দিচ্ছেন, আবার ওখান থেকে বসে বসে উনি উস্কানি দিচ্ছেন। উনি ওনার ওনার ছেলে এবং উনি ওইখানে মানে ওনার বিশেষ করে উনি ভারতে বসে বসে বিভিন্ন জায়গায় ফোন করে করে এরকম নৈরাজ্য ছড়িয়ে দিচ্ছেন। আমরা কি এগুলো দেখতে চাইবো? এই সমস্ত হাস্যকর বাচ্চা ছেলে পেলের মতো কথাবার্তা উনি দেশের এতদিন প্রধানমন্ত্রী ছিলেন, কিভাবে বলেন এটা আল্লাহই জানে, আর উনি বলতে পারবেন। এই সমস্ত খেলো কথাবার্তা সে আমরা আওয়ামী লীগের কাছ থেকে সারা জীবনই শুনে এসেছি। এই বাংলাদেশে এই পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশ পাকিস্তানের সাথে যোগ দিল, বিএনপি পাকিস্তান বানিয়ে ফেললো, এই সমস্ত কথাবার্তা ওনারাই শুধু বলেছেন। আমরা যেমন কখনো বলি না যে বাংলাদেশ ভারত হয়ে যাবে, আমরা এটা বলি না, কারণ বাংলাদেশ ভারত এটা দুটো আলাদা রাষ্ট্র, এটা আমি বিশ্বাস করি। এবং ভারত বাংলাদেশকে কখনো খেয়ে ফেলবে এটাও আমি বিশ্বাস করি না। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র যেটা কাজ করে, বাংলাদেশের ওই যে চন্দন নন্দিতা যেটা বললেন, আর আমি তো র নিয়ে বই লিখেছি, এটা তো আপনারা জানেন, যে বাংলাদেশের প্রতিটা স্তরে তাদের প্রভাব বিস্তার করার জন্য যেগুলো করার সেগুলো র করছে, ভারতের নীতি নির্ধারকরা করছে, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে শেখ হাসিনা কথায় কথায় বলেন, এক একবার এক একটা উনি মানুষের কাছে এমন ভাবে আসেন যেন ওনাকে এরকম করা হচ্ছে বলে উনি আসলে ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছেন। আহারে, যে কি আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কি কচু করবে? আপনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দেখেন, আপনাদের এখানে আমি আলোচনা করেছি, আমি বাংলা ভিশনে, এটিএন, এগুলোতে আমি আলোচনা করেছি, আমি লিখেছি অনেক, যে এই বার্মা অ্যাক্ট নিয়ে আমি গত বছর মানব জমিনে যখন একটা বার্মা অ্যাক্ট নিয়ে লিখলাম, আমার শিরোনামটা ছিল গণতন্ত্রকামী মানুষের পিঠ দেয়ালে ঠেকাতে নেই, বার্মা অ্যাক্ট। আল্লাহ রক্ষা করেছে যে বাংলাদেশ মায়ানমারের মতো পরিস্থিতির মধ্যে পড়তে পড়তে বেঁচে গেছে। হয়তো ভবিষ্যতে পড়বে কিনা আমি জানি না, বাট বেঁচে গেছে। বার্মা একটা ফল আউট তো বাংলাদেশও ঢুকেছে ঠিক ঢুকেছে আছে, এই আপনার ঢুকলো। কথাটা আছে, ঢুকে সেটা অন্য বিষয়, ওটা আমি লিখেছি। বার্মা অ্যাক্ট এমনি এমনি আসেনি, এই এই উপমহাদেশে এমনি এমনি আসে। এখন এগুলো কেন আসে? আবার ভারত তো আমেরিকার সাথে আপনার এই ইন্দো প্যাসিফিক আইপিএস এর মানে এটার সাথে আছে, কোয়াডের সদস্য। তো ভারত এগুলোর সাথে থাকে কেন? ভারত থাকে আবার এদিক দিয়ে নিবে, আবার রাশিয়ার সাথে আপনার গিয়ে সমস্ত দেন দরবার করবে। আচ্ছা, উনি যদি থাকে, বাংলাদেশের জিও পলিটিক্যাল অবস্থানটা যেরকম, সেই অবস্থানটা আপনি পাকিস্তানের সাথে যদি ভারতের বর্ডার দেখেন 1700 কিলোমিটারের মতো, আর বাংলাদেশের সাথে 4000 কিলোমিটারের একটু বেশি। তার মানে আমাদের সাথে ভারতের সীমান্ত পাকিস্তানের চেয়ে বেশি। আপনার আমার যারা সিনিয়র ছিলেন আর্মিতে, বা আমার সমসাময়িক যারা ভারতে এনডিসি করেছেন, আমাকে একজন সাবেক বিমান বাহিনী প্রধান বলেছেন, উনি যখন এয়ার কমোডর হিসেবে ভারতে এনডিসি করেন, তখন আপনার মুস্কুন দুবে, যিনি এক সময় ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, উনি একটা ক্লাস নিতে এসেছিলেন ভারতের এনডিসি। তো তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেখানে অনেক দেশের ছাত্ররা ছিল, মানে সেনা অফিসাররা ছিল, ধরেন ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই ব্রিটেন, এরকম অনেক থাকে এনডিসিতে। তো বলেছিল যে আচ্ছা বলো, যে ভারতের প্রধান হুমকি, নিরাপত্তা হুমকি কোথা থেকে আসবে? তো সবাই এক চেটিয়া বলছে যে পাকিস্তান থেকে আসবে। নো, ইট ইজ নট কারেক্ট। তারপরে তাহলে চায়না থেকে আসবে। নো, ইট ইজ নট অলসো কারেক্ট। তো দেন উই ডু নট নো। তো তখন উনি বলেন না, ভারতের নিরাপত্তা হুমকি সবচেয়ে বেশি আসার সম্ভাবনা বাংলাদেশ থেকে। ইটস এ ব্যাক ইন 90s। এটা আমি ধরেন আজ থেকে 30 বছর আগের কথা বলছি। ওই বিমান বাহিনী প্রধান বহু আগে রিটায়ার করেছেন। তো তখন আমাদের ওই এয়ার কমোডর, মানে পরে যিনি বিমান বাহিনী প্রধান হয়েছিলেন, উনি ওনাকে প্রশ্ন করেন যে আপনি এটা কিভাবে বলছেন? বাংলাদেশ, আমাদের সেই পোটেনশিয়ালিটি নেই, আমাদের সেই সামরিক সক্ষমতা নেই, আমাদের সেই অর্থনৈতিক বেজ নেই যে আমরা ভারতকে আক্রমণ করব বা এরকম কিছু করতে পারি। তো উনি বলেছিলেন যে দেখো, কালচারালি আমরা পাকিস্তান থেকে সেই বা আমরা জানি যে কোনখান থেকে এক্স্যাক্টলি পাকিস্তান থেকে আমাদের উপরে আপনার আক্রমণটা আসতে পারে, সেটা কালচারালি বা সামাজিক বা সামরিক, রাজনৈতিক, এগুলো আমরা জানি। কিন্তু বাংলাদেশের বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট।
এটা হাতটা, উনি বলছে হাতটা এরকম করে দেখে বলুন যে বাংলাদেশটা হচ্ছে এরকম, এই চতুর্দিকে হচ্ছে ভারত। বাংলাদেশ যদি এরকম করে হাতটা ছড়িয়ে দেয়, তো ভারতের মধ্যে এটার সমস্ত প্রভাব চারদিকে, চারদিকে হচ্ছে বাংলাভাষীরা বসবাস করে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় শুধু বাংলাদেশি বাংলাভাষী বসবাস করে, কালচার অনেকটা একরকম। সো উই আর নট শিওর যে এই কালচার গুলো এবং এই জিনিসগুলো, যেমন ধরেন জাতীয়তাবাদ বা সামাজিক বিষয়গুলো ভারতের নিরাপত্তাকে ব্যাহত করতে পারে, চতুর্দিকে ছড়াতে পারে। পাকিস্তানের হচ্ছে লিটারাল, মানে 1700 কিলোমিটার একদিকে দেখবেন সহজ, আর চীনারটাও উপর দিক দিয়ে হরাইজন্টালি এরকম, আর বাংলাদেশেরটা এইরকম। এখন আপনি বাংলাদেশের এই বঙ্গোপসাগরে যদি জিও পলিটিক্যাল মানে আপনার ইটা দেখেন, ভূমিকাটা দেখেন, যে এই জায়গাটা যার নিয়ন্ত্রণে থাকবে, এই বঙ্গোপসাগরের এলাকাটা, সে এই জায়গাটাকে ইনসাইট করতে পারবে অথবা কুল ডাউন করতে পারবে, দুইটার একটা। তা আমি ডক্টর ইফতেখারুজ্জামান, আপনারা তাকে চেনেন, উনি অনেক আগে, আপনার 1989 সালে দ্য ইন্ডিয়া ডক্ট্রিন নামে একটা লেখা লিখেছিলেন আপনার, এটা হচ্ছে বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ। সেখানে কি বলেছিলেন আমি সেই ইটা করি, এটা আমার একটা বইয়ের মধ্যে আছে, এটা আমার আর একটা বই, 2003-এ, নিরাপত্তা নীতি নিয়ে। সেখানে উনি বলেছিলেন বাংলাদেশ অপরাপর দক্ষিণ এশীয় দেশের চেয়ে ভারতের জন্য ভিন্নরূপ মাথা ব্যথার জন্ম দিয়েছে, কারণ বাংলাদেশ ভারতের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ ঘটনায় সহায়তা করতে পারে। যেহেতু বেশিরভাগ বাংলাদেশি বাঙালি মুসলিম, যারা ভারতের হিন্দু বাঙালিদের মতো একই ভাষায় কথা বলে, ও অনেক ক্ষেত্রে এদের মাঝে রয়েছে একই রূপ সাংস্কৃতিক ও ঐতিহ্যিক সমরূপতা, তাই ভারতের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদের আগুন ছড়িয়ে দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব। দিস ইজ দ্য ক্র্যাক্স অফ দ্য প্রবলেম। এই যে চন্দন নন্দীদা যখন ডক্টর ইউনূসের ওই কথাটা নিয়ে বললেন, যে ডক্টর ইউনূস কেন হঠাৎ করে কথাটা বললেন, দেখেন আমরা একটা ছোট রাষ্ট্র হিসাবে সব সময় আমরা আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে আমরা দেখে এসেছি যে মানে আওয়ামী লীগ ছাড়া ভারত আর কিছু চিন্তা করতে পারে না। কেন পারে না? ওদের ধারণা এই যে বিএনপিটা প্রতিষ্ঠিত হয়েছে, এখনো যদি আপনার জনমত যাচাই করেন, বিএনপি গত নির্বাচনের আগেও জনমত যাচাই করেন সবচেয়ে জনপ্রিয় দল। জেনারেল জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা, উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে এই সমস্ত পালিয়ে যাওয়া, কলকাতায় পালিয়ে যাওয়া রাজনীতিবিদরা বাংলাদেশ তৈরি করতে পারতো না। সিম্পল। কিন্তু সেটা স্বীকার করবে না, ওনাকে রাজাকার বলবে, পাকিস্তানের স্পাই বলবে, ইটস এ ডিফারেন্ট থিং। ওকে। এখন বিএনপি যতবার ক্ষমতায় আসছে, এমনকি জাতীয় পার্টিও যত ক্ষমতায় আসছে ছিল যখন, এই একই দুশ্চিন্তা যে ভারতকে আমরা ভেঙে ফেলবো। এখন আপনারা বলতে পারেন যে এখানে কি এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি গুলো অপারেট করে না? করে, আইএসআই অপারেট করে, সিআইএ অপারেট করে, সবাই করে, MI6 অপারেট করে, মোজাদও অপারেট করে। এখন তারা আমাদের ভূমিটাকে কাজে লাগিয়ে বা আমাদের বিভিন্ন জনকে কাজে লাগিয়ে ভারতের নিরাপত্তা ইস্যু তৈরি করতে বিভিন্ন সময় হয়তো চেয়েছে। এখন বাংলাদেশের ওই যে ইফতেখারুজ্জামান সাহেব যেটা বলেছেন, এই বিষয়টা একবার চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস কেন এই কথাটা বলবেন। তার কারণ আমরা দেখে এসছি যে আমরা যখন একটা গণতান্ত্রিক সংগ্রামে যাই, বা এই যে একটা নির্যাতনের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা মানুষজন পাগল হয়ে রুখে দাঁড়িয়েছে, মানে আপনার বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেগুলোকে কেউ কেয়ার করছে না। ভারতের চিন্তা হচ্ছে শেখ হাসিনাকে নিরাপত্তা দিবে কিনা। মানে এখন আমি তো আগেই বলেছি যে আমি ভারতের জনগণের সাথে জনগণের যে সম্পর্কটা, এটা বাড়ানোর পক্ষে, এবং কি হচ্ছে সেটা আমি আগে বলেছি। কিন্তু এইগুলা দেখার পরে একটা পর্যায়ে আসে যে আমাদের নিরাপত্তা, আমাদের দেশটা যে স্থিতিশীল রাখার দরকার আছে, এখানে যে গণতন্ত্র রাখার দরকার আছে, ভারত সবসময় এটা উপেক্ষা করে আসছে। তাদের ওই এক আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, এই এক চাল শুনতে শুনতে আমার 59টা বছর গেছে। হ্যাঁ, আই এম গোইং টু, মানে আমি আর 1 মাস পরে 59-এ পড়বো, আমার এই সারাটা জীবন এই গেছে এরকম শুনতে শুনতে, ছোটবেলা থেকে আমি দেখে আসছি। ফেড আপ উইথ দিস। তো ডক্টর ইউনূস বলবে না কেন? ডক্টর ইউনূস ওই কারণে বলেছে যে তোমরা যদি আমাদের এখানে স্থিতিশীলতা ব্যাহত করো, তাহলে তোমাদের উত্তর পূর্ব ভারতই হয়ে যাবে। ইট ইস এ কমন, মানে জিওপলিটিক্যাল থিংস। বিকজ আমাদের ছোট দেশের তখন যাওয়ার কোনো জায়গা থাকবে না আমাদের। আমরা যদি আমেরিকার সাথে অ্যালাইন্ড হই, ভারতও তো অ্যালাইন্ড, হোয়াট ইজ দ্য প্রবলেম? শেখ হাসিনা এসব কি কথা বলেন? আমাদের এখানে যদি আপনার আমেরিকানরা আমাদের দেশকে কি সহায়তা করে না? আমাদের দেশে এই যে কোভিড এর সময় সবচেয়ে বেশি আপনার 25,000 কোটি টাকার আপনার টিকা আমাদেরকে ফ্রি দিয়েছে, কোনো দেশ তো দেয়নি। আমাদেরকে যত দুর্যোগ হয়েছে 1991 সালে যখন ঘূর্ণিঝড় হয়েছে, আমেরিকান 7 ফ্লিট যত পারে দ্রুতগতিতে জেনারেল স্ট্যাকপোলের নেতৃত্বে বাংলাদেশে এসছে, তারা আমাদেরকে সহায়তা করেছে।
এখন এগুলো তো আমরা তো এই আমেরিকা ভারতের মধ্যে এই এলাকা নিয়ে কি গন্ডগোল, আমরা তার মধ্যে ঢুকতে চাই না, উই ডোন্ট ওয়ান্ট, বাট না ঢুকতে চাইলেও আমাদেরকে আমাদের ভূরাজনৈতিক অবস্থার কারণে ঢুকতে হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা যে ঢুকছি, মানে আমাদের কথা হচ্ছে ভারত তো নিজেই ঢুকে বসে আছে। উনি যে সেটাই। আমেরিকার সাথে আইপিএস ওর ভারতকে যেতে বলেছে কি, কোয়াডে যেতে বলেছে কি, কেউ তো বলে নাই। ভারত কেন গেছে? তাহলে বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, পৃথিবীর অষ্টম মানে জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ, আপনি সেটা এখন কি করবে আপনি বলেন? আমাদেরকে তো আমাদের দৃষ্টিটা দেখতে হবে। আমরা কি সারা জীবন এটাই দেখবো যে প্রণব বাবুরা, বাবুদের মতো লোক, সুজাতা সিং এর মতো লোক, এরা খালি আমাদের দেশে আসবে আর খালি আওয়ামী লীগরে রাখবে, আসবে আর আওয়ামী লীগরে রাখবে? আজকে করতে করতে চন্দন দা যেটা বলছিলেন যে এই যে ভায়োলেন্সের রাজনীতি বাংলাদেশে, দেখেন আমি 71 সালেও ঢাকাতে ছিলাম, আমার বয়স তখন 5.5 বছর। আমি 16 তারিখ 16ই জুলাই থেকে এই 5ই আগস্ট পর্যন্ত আমি একটি থানার পাশে ঢাকা শহরে বসবাস করে, থানার ঠিক পাশের বিল্ডিংটা আমার বাসা। আমি যে ট্রমার মধ্যে ছিলাম, আমি এবং আমার স্ত্রী, আপনি কল্পনা করতে পারবেন না। আমি আমার মনে হয় 71 সালেও আমি এরকম অবস্থা আমি ঢাকাতে দেখি। আমি সত্যি কথা বলছি, এইরকম ভয়াবহ ক্রূর হতে পারে আওয়ামী লীগ এবং তাদের এই সাঙ্গপাঙ্গরা, আই হ্যাভ নট সিন ইট। আমি 7ই নভেম্বর ঢাকাতে থেকে দেখেছি, ক্লাস 5-এর ছাত্র তখন আমি, তখনও আমি দেখিনি যে এইরকম নৈরাজ্য আমাদের দেশে হয়েছে। কেন হলো? এই ভারতের কারণ, ভারতের সরকার, ভারতের গোয়েন্দা সংস্থার কিছু উর্বর মস্তিষ্কের অফিসারের কারণ। তারা বাংলাদেশের জনগণকে বন্ধু হিসেবে মানতে চান না, তারা চান খালি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। আরে ভাই, আমাদের দেশের মানুষরা ঈদের বাজার করতেও কলকাতায় যায়, আমাদের মেয়েরা শাড়ি কিনতে কলকাতায় যায়। আপনারা বিশ্বাস করবেন না, ভিসা নিয়ে সকালের ফ্লাইটে শুক্রবারে কলকাতায় যায়, সন্ধ্যার ফ্লাইটে আবার চলে আসে। আপনারা আমাদেরকে এইটুকু রিকগনাইজ করবেন না? করতে তো হবে। কিন্তু কথাটা দাঁড়িয়ে যাচ্ছে কি, ভারতের সবসময় ভয় এখানে যদি অন্য কোনো সরকার আসে, আমেরিকা যদি প্রভাব বিস্তার করে, পাকিস্তান যদি হুম। পাকিস্তান এখানে কতটুকু প্রভাব বিস্তার করবে? ভাই, আমরা মুসলমান হওয়ার পরেও বাঙালি মুসলমান পাকিস্তানকে ভেঙে দিস, আমরা বললাম তো আমরা ভেঙে দিস। আমাদের আমাদের সেনাবাহিনী 1947 সালে বাঙালি মুসলমানদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে মাত্র 18 জন অফিসার ছিল, মাত্র 18 জন। কোনো ফাইটার পাইলট ছিল না বাঙালি মুসলমানের মধ্যে। বাঙালি হিন্দুর মধ্যে মাত্র 2 কি 3 জন ফাইটার পাইলট ছিলেন, মুসলমানদের মধ্যে ছিলেন। 1947 থেকে 1971 সাল পর্যন্ত তো আমাদের কয়েক হাজার অফিসার এবং সৈন্য তৈরি হয়েছে। তারা 65 সালে যুদ্ধ করেছে, জেনারেল জিয়াও যুদ্ধ করেছে, জেনারেল খালেদ মোশাররফও যুদ্ধ করেছে। কিন্তু এই একই অফিসার সৈনিকরা আমরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে, তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এবং এটা আমি বলতে পারি, বাঙালি মুসলমানরা এবং যদি না দাঁড়াতো পাকিস্তানের বিরুদ্ধে, ভারত কখনো পাকিস্তানকে পরাজিত করতে পারতো না 1971 সালে। এটা যে যত আতেলের মতো কথা বলুক, আমি বলতে পারি। আমরা হুম, আমি 23 জন আমরা একটু সাবেক বর্তমান সেনাপ্রধান এবং পরিস্থিতি। এদের আমি ইন্টারভিউ নিয়েছি জীবনে, মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ নিয়েছি, এভরিবডি সেড সো। এবং এগুলো বিভিন্ন আপনারা ইকুয়েশন মিলে দেখেন, দেখবেন একই রকম। এখন কথা হচ্ছে আমরা যে বর্তমান ডক্টর পরিস্থিতি ইউনূস, নিয়ে হুম, ডক্টর ইউনূস তো এখন সেটা ডক্টর ইউনূস বলেছেন যদি এবং এই অবস্থার মধ্যে যদি জিও পলিটিক্স এর ইটা উনি আরেক জায়গা থেকে মানে আপনার ব্যাকআপটা না নেন, তাহলে বাংলাদেশটা টিকবে কেমনে? আমরা কি অব্যাহত ভাবে ভারতের সমস্ত জিনিস দেখবো যে ওনারা শেখ হাসিনাকে বসিয়ে রেখেছেন এবং ওনারা শেখ হাসিনাকে পত্রিকায় কথা বলতে দিচ্ছেন, আবার ওখান থেকে বসে বসে উনি উস্কানি দিচ্ছেন। উনি ওনার ওনার ছেলে এবং উনি ওইখানে মানে ওনার বিশেষ করে উনি ভারতে বসে বসে বিভিন্ন জায়গায় ফোন করে করে এরকম নৈরাজ্য ছড়িয়ে দিচ্ছেন। আমরা কি এগুলো দেখতে চাইবো? এখন এই যে আপনি বলছেন যে 15 আগস্ট বা এই সমস্ত মধ্যে বা প্রতিফলন আগেই হয়েছে। গতকালকে যে আর্মিদের উপরে একটা আক্রমণ হয়েছে, তো সেখান থেকেও বা কি বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগের সাথে আর্মি কি প্রতিপক্ষ হয়ে গেল নাকি? এগুলো আওয়ামী লীগ, দেখেন আমি আহ, বাংলাদেশের প্রতিরক্ষা সাংবাদিকতার জন্ম দিয়েছি। আমি আমার জীবনের প্রথম থেকে, সাংবাদিকতার জীবনের প্রথম থেকেই দেখছি আর্মিকে কেবলমাত্র গায়ে হাত দেয় সবসময় আওয়ামী লীগ, কোনো দল দেয় না। তো বহু এই এরকম ঘটনা সংখ্যালঘুদের ঘটেছে, উপরেও বহু আওয়ামী লীগ ঘটনা হাত দেয়। আছে। এবং এদের নেচার এরকম, এরা হচ্ছে ঘাট তেরা, অত্যন্ত রকমের মানে এক গুয়েমি এদের স্বভাব। এবং তাদের কথা হচ্ছে তারা ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে নেই। এই যে কেন ভায়োলেন্স গুলা দাঁড়াচ্ছে চন্দন দা যে বললেন, তার শেষ কারণ করুন। আওয়ামী লীগ বাকি যে ঘাউড়া জনগোষ্ঠী ঘাউড়া আছে, ঘাউড়া মানে ঘাউরা তো আপনাদের শব্দে ঘাউরা, বাকি যে জনগোষ্ঠী আছে, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বা যারাই আছে, এমনকি বামপন্থীরাও, যারাই আওয়ামী লীগের আদর্শের সাথে একটু এদিক ওদিক করবে, তারাই হচ্ছে পাকিস্তান পন্থী, তারাই হচ্ছে রাজাকার, তারাই হচ্ছে স্বাধীনতা বিরোধী।
এই এই যে একটা সাইকোলজি তৈরি করেছে। আমি আমার কয়েকজন, আমার ক্যাডেট কলেজের কয়েকজন জুনিয়র ছেলে নিশ্চয়ই পেলে, ভালো বলছেন। এরা পুলিশের বড় বড় জায়গায়, কিছু জায়গায় আছে, তাদেরকে আমি কয়েকজনের কাছে গত কয়েকদিন আমি কথা বলেছি তাদের ব্যাপারে। তারা এই, আমি বললাম যে এই সাইকোলজিটা কেন পুলিশের মধ্যে আসলো, যে পয়েন্ট ব্ল্যাঙ্কে শুট করলো, কার্নিশ